জিওগ্রাফির অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। তোমাদের শুভকামনা করে শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের পড়ানো হবে ভূগোলের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্ষয়চক্র সম্পর্কে। এই ক্ষয়চক্রই ভূগোলের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে। ক্ষয়চক্র ছাড়া কিন্তু ভূগোল পরিপূর্ণ মানে অসম্পূর্ণই থেকে যায়। এখানে ক্ষয়চক্র জিনিসটা কি, চক্রতম সম্পর্কে তোমাদের ধারণা আছে যে যে স্থান থেকে স্টার্ট করেছি আবার সেই স্থানে এসে পৌঁছে যাওয়া। এখানে ক্ষয়চক্র, আসলে ক্ষয়চক্র কি? ক্ষয়চক্র হচ্ছে ক্ষয়ের সিস্টেম, ওই প্রথমেই আবার শুরু থেকে শেষ পর্যায়ে এসে আবার শুরুতে চলে আসে। এখানে ক্ষয়চক্র বলতে বোঝানো হয় ভূমিরূপের ক্ষয়চক্র। আমরা ভূমিরূপের বিভিন্ন প্রকার ক্ষয় পদ্ধতি সম্পর্কে পড়েছি দশম শ্রেণীতে। একটি ভূমিরূপ, তার একটি জীবন ইতিহাস রয়েছে। ভূমিরূপের একটা জীবন ইতিহাস রয়েছে। তো এই ইতিহাস সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন জেমস হাটন, একজন ব্রিটিশ ভৌগোলিক, যিনি স্কটল্যান্ডে বাস করতেন। তিনি বলেছিলেন একটা ইংরেজিতে কথা যে প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। কথাটির বাংলা অর্থ হলো বর্তমানই হলো ভবিষ্যতের অতীতের চাবিকাঠি। তার মানে কি, বর্তমানে যে সমস্ত ভূমিরূপগুলো আমরা দেখছি এইগুলি দেখেই বিচার করা যায় যে এইগুলি আগে বা তারা প্রাথমিক পর্যায়ে কি রকম ধরনের ছিল। কিন্তু ক্ষয়চক্রের উল্লেখযোগ্য ধারণা দেননি। পরবর্তীতে 1899 সালে জিওগ্রাফিক্যাল এসে নামক একটি গ্রন্থে প্রথম ক্ষয়চক্র সম্পর্কে অভিমত পোষণ করলেন। এই কথাটি পরীক্ষাতে 1 মার্কের আসতে পারে যে ক্ষয়চক্রের ধারণা প্রথম কে দিয়েছিলেন? ডব্লিউ.এম. ডেভিস। 1899 সালে প্রথম ডব্লিউ.এম. ডেভিস জিওগ্রাফিক্যাল এসে নামক গ্রন্থে ক্ষয়চক্র সম্পর্কিত ধারণা দিয়েছিলেন। ডব্লিউ.এম. ডেভিসের পুরো নাম উইলিয়াম মরিস ডেভিস। কত সালে দিয়েছিলেন এবং কোন বইতে দিয়েছিলেন? এই দুটো প্রশ্ন হয়তো 1 মার্কের করে আসতে পারে পরীক্ষাতে। তো এই ক্ষয়চক্রের নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে, কর্মপদ্ধতি, যে ক্ষয়চক্র কিভাবে কাজ করে। ধরো এটা হচ্ছে সমুদ্রতল থেকে কোনো একটা ভূমিরূপ উপরের দিকে ধীরে ধীরে উঠছে। এইটুকু পর্ব হচ্ছে উত্থান পর্ব। এটুকু উত্থান পর্ব, উত্থান, উঠছে উপরের দিকে। আর উত্থান শেষ হয়ে যাওয়ার পরে তখন ভূমিরূপের উপর ক্ষয়চক্র শুরু হচ্ছে। ক্ষয়চক্র হতে হতে ভূমিরূপটা আবার নিচু হয়ে, এটা হচ্ছে সমুদ্রতল, এটা সমুদ্রতল বা সি লেভেল। আবার এটা হচ্ছে ক্ষয় পর্ব। এই ক্ষয় পর্বে একটা ভূমিরূপ সমুদ্রতল থেকে উত্থিত হয়ে সেখানে বিভিন্ন ধরনের ক্ষয় প্রক্রিয়া, যেমন নদী, বায়ু, হিমবাহ, এদের ক্ষয় প্রক্রিয়া শুরু হওয়ার পরে ক্ষয় কার্যের মাধ্যমে আবার সমুদ্রতলের কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছে। একটা ভূমিরূপ ধীরে ধীরে একটা সমুদ্র রয়েছে, ধরো এভাবে এই সমুদ্রতল থেকে উত্থিত হয়ে আবার ক্ষয় কার্যের মাধ্যমে ধীরে ধীরে নিচু হতে হতে সমুদ্রতলের কাছাকাছি এসে পৌঁছাচ্ছে। এই ভূমিরূপের এই চক্রাকার আবর্তনটাকেই বলছে ক্ষয় চক্র। তাহলে এই ক্ষয় চক্র কাকে বলে? এরকম করে একটা প্রশ্ন কিন্তু 2 মার্কের আসতে পারে, বা 1 মার্কের 2 মার্কের এরকম করে আসতে পারে। তাহলে ক্ষয় চক্র কাকে বলে? যে সমুদ্রতল থেকে উত্থিত এটা প্রাথমিক পর্যায়ের ভূমিরূপ
যাকে ইংরেজিতে বলা হয় প্রাইমারাম। প্রাইমারাম এটা পরীক্ষাতে কিন্তু আসতে পারে 1 মার্কের, যে প্রাইমারাম কি। সমুদ্রতল থেকে উত্থিত প্রাথমিক পর্যায়ের ভূমিরূপকে বলা হয় প্রাইমারাম, যেখানে বিশেষ কোনো ক্ষয়কার্য শুরু হয়নি, মানে কিছুদিন পরে শুরু হবে, মানে উত্থান পর্ব শুরু হয়ে শেষ হয়ে গেলেই ক্ষয়কার্যটা শুরু হয়ে যাবে, এরকম একটা পর্যায়। সমুদ্রতল থেকে উত্থিত প্রাথমিক পর্যায়ের একটা ভূমিরূপ যাকে বলা হয় প্রাইমারাম। এই প্রাইমারামের উপরেই ক্ষয়কার্য শুরু হয়। ক্ষয়কার্য কখন শুরু হয়? আবহ বিকারের পরে। আবহ বিকারের পরে শুরু হয় ক্ষয়ীভবন। আবহ বিকারের পরে ক্ষয়ীভবন শুরু হয়। ক্ষয়ীভবনের পরে এই কয়েকটি পর্যায়ের মাধ্যমে, বিশেষ করে 3টে পর্যায়, একটা যৌবন, একটা পরিণত, একটা বার্ধক্য। এই বার্ধক্য পর্যায়টা কেন, এই পর্যায়টাকে WM ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিস তুলনা করেছেন মানুষের জীবনের সাথে। মানুষ যেমন যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে তার মৃত্যুবরণ হয়, ঠিক একই রকম ভাবে। কিন্তু এই WM ডেভিস অনুপ্রাণিত হয়েছিলেন, তোমরা প্রত্যেকেই চেনো চার্লস ডারউইনের ইভলিউশনারি কনসেপ্ট সম্পর্কে বা বিবর্তনবাদ কনসেপ্ট সম্পর্কে। তাই সেই বিবর্তনবাদের ধারণার উদ্বুদ্ধ হয়ে তিনি কিন্তু এই ক্ষয়চক্র ধারণাটি দিয়েছিলেন। এটাও আসতে পারে যে উইলিয়াম মরিস ডেভিস কার ধারণায় উদ্বুদ্ধ হয়েছিলেন? চার্লস ডারউইনের বিবর্তনবাদ ধারণায়। তো ক্ষয়চক্রটা কি? আবার বলছি যে ভূমির সমুদ্রতল থেকে উত্থিত একটি সদ্য উত্থিত ভূমিরূপ প্রাইমারামের উপর আবহ বিকার ও ক্ষয়ীভবনের ফলে কোনো একটা ভূমিরূপ 3টে পর্যায়ের মাধ্যমে পরিণত মানে বার্ধক্য, যৌবন, পরিণত আর বার্ধক্য, এই 3টে পর্যায়ের মাধ্যমে অতিবাহিত হয়ে আবার সমুদ্রতলের কাছাকাছি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়। ভূমির উপরে এই চক্রাকার আবর্তনকে বলছে ক্ষয় চক্র। সমুদ্রতল থেকে উত্থিত একটি ভূমিরূপ, যেটা প্রাইমারাম, এর উপরে আবহ বিকার আর ক্ষয়ীভবন প্রক্রিয়া শুরু হয়ে একটি নির্দিষ্ট নিয়ম মেনে যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে সমুদ্রতল থেকে উত্থিত ভূমিরূপে আবার সমুদ্রতলের কাছাকাছি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়। ভূমির এই চক্রাকার আবর্তনটাকে বলছে ক্ষয় চক্র। এবারে আসি ডেভিসের ত্রয়ী সম্পর্কে। ক্ষয় চক্রের একটা ত্রয়ী রয়েছে, পরীক্ষাতে আসতে পারে, 1 মার্কের আসতে পারে যে ক্ষয় চক্রের ত্রয়ী কি, ডেভিসের ত্রয়ী কি। গঠন, পদ্ধতি বা প্রসেস, এবং সময় বা পর্যায়। এই ডেভিস এই 3টে হাতিয়ার ব্যবহার করেছেন একটা ভূমিরূপ কেমন হবে বা ভূমিরূপের প্রকৃতিটা কেমন হবে। কোনো একটি অঞ্চলে যে পাহাড় পর্বত বা নদী নালায় যে বা সমভূমি মালভূমিগুলো অবস্থান করবে, সে যাই অবস্থান করুক না কেন, সেই ভূমির প্রকৃতিটা কেমন হবে এই 3টে হাতিয়ারের উপর ডিপেন্ড করবে বা 3টে উপাদানের উপর। ইংরেজিতে বলা হয় স্ট্রাকচার, পদ্ধতি বলা হয় প্রসেস, এটা বলা হয় স্টেজ। তিনি ইংরেজিতে একটা কথা বলেছেন যে ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন, স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। বলছে ভূমিরূপ হলো গঠন, পদ্ধতি এবং পর্যায়ের উভয়ের সম্মিলিত ফল। কোনো একটি স্থানের ভূমিরূপ হলো গঠন, পদ্ধতি আর পর্যায়ের উভয় বিষয়ের সম্মিলিত ফল। এই 3টে বিষয় মিলেই কোনো একটি ভূমিরূপ গঠিত হয়।
এটাকে বলা হয় ডেভিসের ক্ষয়চক্রের ত্রয়ী। এবার আসি ক্ষয়চক্র কত রকমের হয়। ক্ষয়চক্রের শ্রেণী বিভাগ কর, এরকম করে হয়তো একটা দিতেই পারে কত রকমের ক্ষয়চক্র রয়েছে। ভূমিরূপের যে ক্ষয়চক্র হয়, যে আমরা যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি দেখছি, এই ভূমিরূপগুলোর ক্ষয়চক্রের কিন্তু পদ্ধতি রয়েছে। মূলত 5টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে নদীর ক্ষয়চক্র, 2 নম্বর মরু ক্ষয়চক্র, 'এটাকে বলা হয় বায়ুর ক্ষয়চক্র, বায়ুর ক্ষয়চক্রও বলা হয়। তারপরে রয়েছে হৈমবাহিক ক্ষয়চক্র, তারপরে আরো রয়েছে যেমন সামুদ্রিক ক্ষয়চক্র, সামুদ্রিক ক্ষয়চক্র, আরো রয়েছে কার্স্ট ক্ষয়চক্র। কার্স্ট ক্ষয়চক্র তোমাদের সিলেবাসে এই দুটোই কিন্তু আছে, নদীর ক্ষয়চক্র আর মরু ক্ষয়চক্র, বা যাকে বলা হয় বায়ুর ক্ষয়চক্র। বায়ুর দ্বারাই মরুভূমিতে বায়ুর কাজই প্রধান, এই জন্য এই বায়ুর ক্ষয়চক্রটা মরু ক্ষয়চক্র বলতে বায়ুর ক্ষয়চক্রকে বোঝানো হয়। আর একটা হৈমবাহিক ক্ষয়চক্র, এই নদীর ক্ষয়চক্রের ভূমিরূপ আলাদা হবে, মরুভূমির ক্ষয়চক্রের ভূমিরূপ আলাদা হবে, যেটা তোমরা মাধ্যমিকে পড়াশোনা করেছো। হৈমবাহিক ক্ষয়চক্রের যেখানে হিমবাহের কার্যকলাপ রয়েছে সেখানে কিন্তু আলাদা ভূমিরূপ গড়ে ওঠে, সেটা তোমরা পড়েছো 10ম শ্রেণীতে 1ম চ্যাপ্টারে। সামুদ্রিক ক্ষয়চক্র, এটা তোমাদের নতুন বিষয়, সেটা তোমরা 1ম চ্যাপ্টারে পড়েছো। তারপরে কাস্ট ক্ষয়চক্র, কাস্ট মানে দ্রবণজনিত চুনাপাথর অঞ্চলে যে ক্ষয়চক্রটা হয়, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট, সেটাও তোমরা পড়েছো 1ম চ্যাপ্টারে। তোমাদের এই দুটো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, এইগুলো সম্পর্কে আলোচনা হবে। এখানে নদীর ক্ষয়চক্র বলতে স্বাভাবিক ক্ষয়চক্র, যেটা তোমাদের এখন পড়াবো। মরু ক্ষয়চক্র, মরুভূমির, এইগুলো আসতে পারে যে মরু ক্ষয়চক্র কোথায়, বায়ু ক্ষয়চক্র কোথায় প্রাধান্য লাভ করে, মরু অঞ্চলে। কার্স্ট ক্ষয়চক্র কোথায় লাভ করে, চুনাপথে গঠিত অঞ্চলে। এরকম প্রশ্ন আসতেই পারে পরীক্ষাতে। এরপরে আসি স্বাভাবিক ক্ষয়চক্র। এটাই কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন উইলিয়াম মরিস ডেভিস, বা যাকে সংক্ষেপে বলা হয় WM ডেভিস। এই স্বাভাবিক ক্ষয়চক্রটি কি? স্বাভাবিক ক্ষয়চক্রে বলতে বোঝানো হয় মূলত নদীর ক্ষয়চক্রকে। আমরা জানি যে নদী সারা পৃথিবীর প্রায় 70% এলাকা জুড়েই কিন্তু নদীর আধিপত্য রয়েছে। বায়ুর পরিমাণটা খুবই কম, মরুভূমির পরিমাণটা খুবই কম, হিমবাহের পরিমাণটা মেরু অঞ্চলের দিকে রয়েছে, আর সমুদ্রের কার্যকলাপ সমুদ্রের উপকূলভাগেই সীমাবদ্ধ। এছাড়া বাদবাকি অংশ জুড়ে রয়েছে নদীর কাজ। তো নদীর ক্ষয়চক্রকেই মূলত বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে 2 মার্কের 1 মার্কেট আসতে পারে পরীক্ষাতে, তাহলে সংজ্ঞাটা ঠিক এভাবেই দিবে। যখন ভূমিরূপের ক্ষয়চক্র যখন নদীর দ্বারা সংগঠিত হয়, সংগঠিত হয়ে চক্রাকার আবর্তিত হয়ে ভূমিরূপটি সমুদ্রতল থেকে উত্থিত হয়ে আবার সমুদ্রতলে পৌঁছায়। ভূমিরূপের এই চক্রাকার আবর্তনকে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র। নদীর ক্ষয়চক্র স্বাভাবিক ক্ষয়চক্র একই কথায়। যদি 1 মার্কের আসে তাহলে লিখবে নদীর দ্বারা সংগঠিত ক্ষয়চক্রকে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র। এর ধারণা দিয়েছেন WM ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিস। উইলিয়াম মরিস ডেভিস এই স্বাভাবিক ক্ষয়চক্র, একটি স্বাভাবিক ক্ষয়চক্র যে নদী দ্বারা সংগঠিত হয় তার জন্য কতগুলি পূর্ব শর্ত বলেছে। শর্তগুলো কি থাকতে হবে, কি কি তিনি আগে প্রথমে একটি কতগুলি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন যে তখনই ক্ষয়চক্র নদী দ্বারা সংগঠিত হবে
যখন একটি 1 নম্বর থাকবে যে একটি ভূমিরূপকে প্রথমেই সমুদ্রতল থেকে উত্থিত হবে। ভূমিরূপটা সমুদ্রতল থেকে উত্থিত। 1 নম্বরে কি যে একটি ভূমিরূপকে প্রথমে সমুদ্রতল থেকে উত্থিত হতে হবে। যেই সমুদ্রতল থেকে উত্থিত ভূমিরূপটাকে কি বলা হয়? প্রায় মারা। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা কি তারে যে যতক্ষণ পর্যন্ত ক্ষয়চক্র চলবে, এই উত্থান কার্য চলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্ষয়চক্র, ক্ষয় কাজ বা ক্ষয় কার্য শুরু হবে না। এটা দ্বিতীয় নম্বর কথা। তিনি আরো বলেছেন যে একটি ভূমিরূপ যখন উঠবে তখন অবশ্যই উত্থান কার্য শুরু হওয়ার পরে সেখানে ক্ষয় কার্য শুরু হবে। উত্থান কার্য শুরু হওয়ার পরে সেখানে ক্ষয়চক্র শুরু হবে। তারপরে বলেছে যে ভূমিরূপটি অবশ্যই পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত হতে হবে। উপরে কঠিন, তারপরে দুর্বল, তারপরে কঠিন, আবার দুর্বল, কঠিন নরম, কঠিন নরম, এইরকম আকৃতির শিলা দ্বারা গঠিত হতে হবে। তিনি আরো বলেছেন 4 নম্বরে যে অঞ্চলটি হতে হবে আর্দ্র অঞ্চল, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। কারণ আমরা জানি যে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল না হলে কিন্তু নদীর সৃষ্টি হয় না। অবশ্যই অঞ্চলটিকে কোনো একটি আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে থাকতে হবে, তাহলে নদীর কাজ বা স্বাভাবিক ক্ষয়চক্র শুরু হবে। তিনি আরো বলেছেন যে অবশ্যই একটি ভূমিরূপ সবশেষে পেনিপ্লেন বা সমপ্রায় ভূমিতে পরিণত হবে। পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি, আসলে এই পেনিপ্লেন আর সমপ্রায় ভূমি কথাটা বারবার বলছে কি, এটা একটি সমপ্রায় ভূমি। সমপ্রায় ভূমি মানে কি একদম পুরোপুরি সমভূমি কিন্তু নয়, মানে হালকা তরঙ্গায়িত ভূমি, যেটা ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দেখা যায়। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এবং মানে সবশেষে বলেছেন যে অবশ্যই ভূমিরূপটি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হবে। তো এইরকম কথাগুলি তিনি কিন্তু অনুমান দিয়েছেন যে একটা ক্ষয়চক্র শুরু, মানে ক্ষয়চক্রের বা পূর্ব শর্ত বা তার কিছু মানে অনুকূল বিষয়, এইগুলো পরীক্ষাতে কিন্তু সেরকম আসে না। তো ক্ষয়চক্র জানতে গেলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানতেই হয়। এরপরে আসে স্বাভাবিক ক্ষয়চক্রের বৈশিষ্ট্যতে। স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র যে শুরু হয় তার কতগুলি কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। এই ক্ষয়চক্রের বৈশিষ্ট্যগুলোর ভিতরে আসবে প্রথমে যেটা তোমাদের বলেছি যে ডেভিসের ত্রয়ী, যে গঠন পদ্ধতি আর পর্যায়। গঠন পদ্ধতি পর্যায়। পর্যায় 1 নম্বর কথা। তার মানে এই স্বাভাবিক ক্ষয়চক্রের মূল কথা যে একটি ভূমিরূপ অবশ্যই ভূমিতে একটি গঠন থাকবে এবং তার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে। পদ্ধতির মধ্য দিয়ে ভূমিরূপটি গঠিত হবে এবং একটি পর্যায় বা সময় পর্ব। একটি ভূমিরূপ গঠিত হতে গেলে অবশ্যই নির্দিষ্ট একটি সময় লাগে, সময়ের মধ্য দিয়েই সে কিন্তু অতিবাহিত হয়। তো ক্ষয়চক্রের ধারণাতে তিনি এই কথা বলেছেন, ভূমিরূপের একটি নির্দিষ্ট গঠন থাকবে, বিভিন্ন শিলা দ্বারা গঠিত থাকবে, নির্দিষ্ট একটি পদ্ধতিতে সে সৃষ্টি হবে, আর একটা নির্দিষ্ট সময় বা পর্যায়ের মাধ্যমে সে অতিবাহিত হবে। তারপরে 2 নম্বরে তিনি একটু মূল বৈশিষ্ট্য, যেটা উত্থান পর্বটা হবে দ্রুত, উত্থান দ্রুত হবে ও ক্ষয়চক্র, ক্ষয় কাজ ধীরে ধীরে হবে, ধীরে ধীরে চলবে। যে ভূমিরূপ যে সমুদ্রতল থেকে উত্থিত হবে তার উত্থান পর্বটা কিন্তু দ্রুত হবে। আর তিনি বলেছেন যে উত্থান পর্ব শুরু হওয়ার পরে ক্ষয় কার্য শুরু হবে, কিন্তু এটা সবসময় হয় না। উত্থান কার্য
ক্ষয় কার্য একই সঙ্গেও চলতে পারে। এটা পরবর্তীতে আলোচনা হবে, এটা সমালোচনার দিকে আসবে এই থিওরি। তা ক্ষয় কার্যটা কিন্তু ধীরে ধীরে হবে, আর এই ক্ষয় কার্যের মধ্যেই আসবে তার 3টে পর্যায়। তো তার এই 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার ক্ষয় চক্রের পর্যায়, ক্ষয় চক্রের পর্যায় সমূহ। ক্ষয় চক্রের পর্যায় সমূহ আসবে, বা এই যে ক্ষয় চক্র 3টে পদ্ধতির মাধ্যমে পর্যায় স্টেজের মাধ্যমে যায়। 1 নম্বর যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায়। এই 3টে পর্যায়ের মাধ্যমে তার সেই ভূমিরূপটা কিন্তু ক্ষয় চক্রটাকে সম্পন্ন করবে। এটা হলো এই সমস্ত কতগুলি বিষয় রেবিসের ক্ষয় চক্রের মানে মূল বৈশিষ্ট্য। এইগুলো কিন্তু সেই রকম হয়তো পরীক্ষাতে আসে না, কিন্তু এই কথাগুলো আসে জেনারেলি, যে ত্রয়ী জিনিসটা কি, এই গঠন পদ্ধতি পর্যায়, যে ভূমিরূপ একটা ভূমিরূপ গঠিত হতে গঠন পদ্ধতি পর্যায় লাগে, এটাকেই রেবিসের ত্রয়ী বলে। এর এর তত্ত্ব অনুসারে উত্থান পর্ব দ্রুত হবে, ক্ষয় কার্যটা ধীরে ধীরে হবে, আর তার নির্দিষ্ট একটি পর্যায় বা সময় দরকার, সময় ছাড়া কিন্তু কোনো কিছু ঘটে না। এরপরে আসি এই স্বাভাবিক ক্ষয় চক্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে, যৌবন, পরিণত আর বার্ধক্য। এগুলোকে ইংরেজিতে বলা হয় ইউথ স্টেজ, ম্যাচিওর স্টেজ অ্যান্ড ওল্ড স্টেজ। একটু ভূমিরূপটা দেখো যে কিভাবে একটা নির্দিষ্ট পর্যায়ের মধ্য দিয়ে যায়। একটা সমুদ্রতল থেকে উত্থিত একটি ভূমিরূপ, এটা সমুদ্র, এটা সমুদ্র। এইটুকু অবস্থানকে বলা হয়, এখান থেকে এটুকুকে বলা হয় যৌবন পর্যায়, এটুকুকে যৌবন, এইটুকুকে বলা হয় পরিণত, আর এইটুকুকে বলা হয় বার্ধক্য পর্যায়। এই 3টে পর্যায়। সমুদ্রতল থেকে ভূমিরূপটা যখন প্রথমে উদ্ভূত হবে তখন তার উচ্চতা কিন্তু সর্বাধিক হবে। শেষে এইরকম 3টে পর্যায়ের মধ্য দিয়ে ভূমিরূপটা শেষে সমুদ্রতলের কাছাকাছি অবস্থান করবে। এই বিভিন্ন যে পর্যায়গুলি রয়েছে, এই পর্যায়গুলির বৈশিষ্ট্য আর এই পর্যায়গুলিতে কি কি ভূমিরূপগুলো সৃষ্টি হয় এই সম্পর্কে আলোচনা। খুব মন দিয়ে শুনবে, এখানেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথমে যৌবন পর্যায় সম্পর্কে আসি। এই যৌবন পর্যায়টা কিরকম? এই পর্যায়টা তোমরা যদি পার্বত্য অঞ্চলে যাও তাহলে কিন্তু ভূমিরূপের যৌবন পর্যায় দেখতে পাবে। যে একটি যেমন হিমালয় পার্বত্য অঞ্চলের কথা বলি, তোমরা জানো আগের টেথিস নামে একটি মহাসমুদ্রে নিমজ্জিত ছিল, পরবর্তীতে দুদিকে প্লেটের চাপে তারা উপরের দিকে উত্থিত হয়েছে। তো ওখানে যে ক্যারেক্টারগুলো দেখতে পাবে সেই বা বৈশিষ্ট্যগুলো, সেইগুলোই হচ্ছে যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য। যৌবন পর্যায়ে কি কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আর ভূমিরূপগুলো থাকতে পারে? 1 নম্বর বৈশিষ্ট্য, সেটা একটা প্রাথমিক সমুদ্রতল থেকে উত্থিত একটি ভূমিরূপ হবে, ভূমিরূপ থাকবে। যে ভূমিরূপ কাকে বলবে? প্রায় মারাম, প্রায় মারাম। তো অবশ্যই সমুদ্রতল, এই যৌবন পর্যায়ে ভূমিরূপটি সমুদ্রতল থেকে উত্থিত হবে, উত্থিত হয়ে তার উচ্চতা কিন্তু সর্বাধিক হবে। উচ্চতা সমুদ্রতল থেকে, এই সমুদ্রতল থেকে উচ্চতা কিন্তু, এটা যদি আমি সমুদ্রতল মনে করি, এটা এটা কাল্পনিক সমুদ্রতল, এটা এটা সমুদ্রতল। সমুদ্রতল থেকে তার উচ্চতা কিন্তু সর্বাধিক থাকে, মানে ভূমিরূপের উচ্চতা সমুদ্রতল থেকে সর্বাধিক থাকে। এগুলো একটা বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। তারপরে এই যে একটি ভূমিরূপের উপরটা কিন্তু প্রায় সমতলের কাছাকাছি থাকে। এই সদ্য উত্থিত ভূমিরূপের উপর মাত্র কয়েকটা অনুগামী নদী সৃষ্টি হবে।
মাত্র কয়েকটা অনুগামী নদী সৃষ্টি হবে। অনুগামী নদী সৃষ্টি হবে। অনুগামী নদী মানে কি? প্রাথমিক পর্যায়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেখান তার প্রাথমিক মানে শুরুতে কতগুলি নদীর সৃষ্টি হয়, লম্বা লম্বা নদী, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে পৌঁছাবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে পৌঁছাবে এমন নদী, এই নদীগুলোকে বলা হয় অনুগামী নদী। এক মার্কে আসতেই পারে, অনুগামী নদী কাকে বলে? সদ্য উত্থিত, সমুদ্রতল থেকে উত্থিত, সদ্য উত্থিত কোনো ভূমিরূপের উপর প্রাথমিক পর্যায়ে যে নদীর সৃষ্টি হয়, প্রাথমিক পর্যায়ে ভূমিরূপের প্রাথমিক ঢাল অনুসারে, ভূমিরূপের প্রাথমিক ঢাল অনুসারে যে নদীগুলো সৃষ্টি হয় সেই নদীটাকে বলা হয় অনুগামী নদী। তাই এই অনুগামী নদী কিন্তু সৃষ্টি হয়, মাত্র কয়েকটা অনুগামী নদীর সৃষ্টি হয়, আর উপনদীর সংখ্যা খুবই কম থাকে বা খুবই কম। উপনদীর সংখ্যা মাত্র কয়েকটা অনুগামী নদী আর উপনদীর সংখ্যা খুবই কম থাকে, যে সদ্য উত্থিত একটি ভূমিরূপ সৃষ্টি হবে তার উপর। তারপরে একটা উল্লেখযোগ্য ঘটনা, নদীগ্রাস ঘটবে। নদীগ্রাস মানে কি? ধরো এইভাবে একটি পার্বত্য অঞ্চল রয়েছে, এইভাবে একটি পার্বত্য অঞ্চল, এইখানে রয়েছে প্রধান নদীটা, এটা দিয়ে প্রধান নদী যাচ্ছে, আর এইটা দিয়ে কিন্তু একটা নদী যাচ্ছে। এখান থেকে ছোট ছোট নদীগুলি কিন্তু, ধরো এটা হচ্ছে বড় নদী আর এটা একটা নদী সমান্তরালে যাচ্ছে, এটা একটা পার্বত্য অঞ্চল, এটা দিয়ে বড় নদীটা যাচ্ছে, এটা দিয়ে ছোট নদী, এটা দিয়ে একটা ছোট নদী কিন্তু এইদিকে প্রবাহিত হবে, এটা এই ভূমির উপর থেকে এখানে এসে প্রধান নদীতে এসে মিশবে। এই নদী আর ধীরে ধীরে ক্ষয় করতে করতে এই নদীর সঙ্গে সংযোগ হয়ে যাবে। একটা নদী আরেকটা নদীকে যখন গ্রাস করে ফেলবে, এই গ্রাসকেই বলা হয় নদী গ্রাস। তাহলে কিভাবে হয়? এখানে একটা উচ্চ ভূমিরূপ রয়েছে, এটা প্রধান নদী, এই পাশে একটা নদী রয়েছে, এটা হচ্ছে দুর্বল অনুগামী নদী, এটা অনুগামী নদী, এটা দুর্বল অনুগামী নদী। এইখানে একটা নদী, ছোট নদীর সৃষ্টি হবে, এটা এই পাহাড়ের মাথাটাকে ক্ষয় করে করে এক সময় কি করবে, এই দুর্বল অনুগামী নদীকে এই প্রধান অনুগামী নদীর সঙ্গে কিন্তু কানেক্ট করে দিবে। এই পদ্ধতিটাকে বলছে রিভার ক্যাপচার। এই নদীর জলটা কিন্তু এই নদী দিয়েই প্রবাহিত হবে, এই দিকটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই দিকে অধিক পরিমাণে মাথার দিকে ক্ষয় বা মস্তক ক্ষয়ের ফলে যখন অপর পারের কোনো দুর্বল অনুগামী নদীকে যখন ক্যাপচার করে নেয় অন্য একটি নদী, বড় নদী, সেই নদীকে বলা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় নদী গ্রাস। এই পর্যায়ে কিন্তু নদী গ্রাস ঘটবে। এটা এক মার্কে আসতে পারে যে ভূমিরূপের কোন ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে থাকে? প্রাথমিক পর্যায়ে। তারপরে তো ভি আকৃতির উপত্যকা গঠিত হবে। ভি আকৃতির উপত্যকা, যেমন ধরো এরকম ভাবে একটা পাহাড়ি অঞ্চল রয়েছে আর এটা দিয়ে নদী যাচ্ছে, এইরকম এই উপত্যকাটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। তোমরা পার্বত্য অঞ্চলে গেলেই দেখতে পাবে বা পড়েছো দশম শ্রেণীতে যে পার্বত্য প্রবাহে ভি আকৃতির উপত্যকা দেখা যায়, আয় আকৃতির উপত্যকা দেখা যায়, ভি আকৃতির উপত্যকা দেখা যায়, জলপ্রপাত দেখা যাবে, জলপ্রপাত দেখা যাবে। এই পর্যায়ে জলপ্রপাত দেখা যাবে, ভি আকৃতির উপত্যকা দেখা যাবে। তারপরে সেখানে জলবিভাজিকাগুলো কিন্তু প্রশস্ত থাকবে। কিরকম? ধরো ছোট্ট একটা ভূমিরূপ, ছোট ছোট নদীর সৃষ্টি হয়েছে, এটা একটা নদী আর এটা একটা নদী, এটা একটা ভূমিরূপ, এটা হচ্ছে প্রাইমারা, সমুদ্রতল থেকে উত্থিত হয়েছে, এটা একটা নদী, এটা একটা নদী। তাহলে এই দুই নদীর মধ্যবর্তী উচ্চ ভূমিটাকে বলা হয় জলবিভাজিকা। এই পর্যায়ে জলবিভাজিকার আয়তনটা কিন্তু প্রশস্ত থাকবে, প্রশস্ত জলবিভাজিকা থাকবে, প্রশস্ত জলবিভাজিকা থাকবে। প্রশস্ত জলবিভাজিকা থাকবে, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং একটা ভূমিরূপ। আর এই পর্যায়ে কিন্তু একটা জল নির্গম প্রণালী গড়ে উঠবে,
জল নির্গম প্রণালীগুলি তোমরা পরবর্তীতে পড়বে এ সম্পর্কে। জল নির্গম প্রণালীগুলি নদীগুলো একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে যে জাল মানে জালের মতো আকৃতি গড়ে তোলে, সেটাকে বলা হয় জল নির্গম প্রণালী। এখানে কিন্তু বিশেষ করে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে উঠবে। বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কিন্তু গড়ে উঠবে। বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে উঠবে। এইগুলি সম্পর্কে পরবর্তীতে তোমরা পড়বে, জানবে যে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কাকে বলে। তো এই কতগুলি হচ্ছে যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য। সমুদ্রতল থেকে উত্থিত হবে ভূমিটা প্রাইমারাম বলা হয়। সেখানে সামান্য কয়েকটা অনুগামী নদী এবং অল্প কিছু উপনদীর থাকবে, কিছু শাখা নদীও হালকা থাকতে পারে। নদীগ্রাস ঘটবে, ভিয়াকৃতির উপত্যকা থাকবে, জলপ্রপাত থাকবে, র্যাপিড থাকতে পারে বা খরস্রোত থাকতে পারে, যেটা তোমরা মাধ্যমিকে পড়েছো। খরস্রোত থাকতে পারে, প্রশস্ত জলবিভাজিকা থাকবে, আর বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে উঠবে। এরপরে আসি পরিণত পর্যায় সম্পর্কে। পরিণত মানে কি? এইটুকু অবস্থান, এটুকুতে দেখো এইগুলোতে নদী থাকে, এইগুলোতে নদী থাকছে, আর এই নদী খাতের উচ্চতা, নদী খাতের গভীরতা, আর এটা ভূমিরূপের উচ্চতা। তা এখানে ভূমিরূপের উচ্চতা কিন্তু মানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মূল নদী খাত থেকে ভূমিরূপের উচ্চতা, যেখানে এখানে কিন্তু খুবই কম ছিল। ভূমিরূপের বন্ধুরতাতে প্রথমেই আসবে এই পরিণত পর্যায়ে যে ভূমিরূপের বন্ধুরতা বৃদ্ধি পায়। ভূমিরূপের বন্ধুরতা বৃদ্ধি পায়। বন্ধুরতা মানে কি? যে এবড়ো খেবড়ো অবস্থা, যত বেশি এবড়ো খেবড়ো হবে সেই ভূমিরূপগুলোকে বলবে বন্ধুরতা। যেটা তোমরা এবড়ো খেবড়ো অবস্থাগুলো কিন্তু মালভূমি অঞ্চলের দিকে গেলে বেশি দেখতে পাবে, বা কিছু কিছু পার্বত্য অঞ্চলেও দেখা যায়। এখানে দেখো যে নদী খাতের গভীরতা থেকে এটা হচ্ছে জলবিভাজিকা, এটা জলবিভাজিকা। এখানে একটা নদী রয়েছে, এখানে একটা নদী রয়েছে, এখানে একটা নদী রয়েছে, এটা হচ্ছে জলবিভাজিকা। ধীরে ধীরে দেখো জলবিভাজিকাগুলো তীক্ষ্ণ আকৃতি ধারণ করেছে, তীক্ষ্ণ আকৃতি। ভূমিরূপের বন্ধুরতা বৃদ্ধি পায়। ভূমিরূপের যেটা আপেক্ষিক উচ্চতা বলে, আপেক্ষিক উচ্চতা কিন্তু বেড়ে যায়। জলবিভাজিকা সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়। এগুলো তীক্ষ্ণ বলা হয়, তীক্ষ্ণ আকৃতির হয়। জলবিভাজিকাগুলো সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ আকৃতির হয়ে যায়। আর এই তীক্ষ্ণ আকৃতির হয়ে গেলে এইরকম ধরনের এগুলোকে বলবে শৈলশিরা। পরিণত পর্যায়ে কিন্তু এই ভূমিরূপের বন্ধুরতা সর্বাধিক হয়, তারপরে জলবিভাজিকা সংকীর্ণ হয়, তীক্ষ্ণ আকৃতি ধারণ করে। যেগুলোকে আবার তীক্ষ্ণ আকৃতি ধারণ করে সেগুলোকে বলবে শৈলশিরা। তারপরে এই পর্যায়ের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এখানে প্লাবন ভূমি থাকতে পারে। প্লাবন ভূমি কি দশম শ্রেণীতে পড়েছে? নদীর ধারে বন্যার ফলে গঠিত ভূমিরূপগুলি। এই প্লাবন ভূমি গঠিত হতে পারে। আর প্লাবন ভূমি গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু নদী বাঁধ দেখা যায়। নদী বাঁধ, যাকে ইংরেজিতে বলা হয় মিয়েন্ডার বা নদী বাঁধ থাকবে। মিয়েন্ডার বা নদী বাঁধ। তো নদী বাঁধ পরীক্ষাতে আসতেই পারে, যে সমভূমি প্রবাহে নদী যদি কোনো বাধা পায় তাহলে নদী তার বাঁধ নিয়ে প্রবাহিত হয়, এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই বাঁধগুলোকে বলা হয় নদী বাঁধ। তোমরা জানো যে মিয়েন্ডার কথাটি প্রথমে এসেছে তুরস্কের মিয়েন্ড্রস নদীর নামানুসারে, দশম শ্রেণীতে পড়েছো। এইগুলো কিন্তু আসতে পারে 1 মার্কের করে।
নদী এই পর্যায়ে এসে নদী বাঁক থাকতে পারে। অ্যাকচুয়ালি সমভূমি পর্যায়ে পার্বত্য অঞ্চল ছিঁড়ে যখন নদী সমভূমিতে প্রবেশ করে। তারপরে আরেকটা উল্লেখযোগ্য বিষয় এখানে যে পর্যায়িত ঢাল সৃষ্টি হয় ভূমিরূপের। পর্যায়িত ঢাল সৃষ্টি হয়। পর্যায়িত ঢাল মানে কি? একটা ভূমিরূপ যতটা ক্ষয় করবে অতটাই সমুদ্রের তলে নিয়ে যাবে। ঢালটা ঠিক এরকম সিমিলার হবে, সিমিলার ঢাল। একটি ভূমিরূপ একটা ভূমিরূপের সাধারণত বহনকারী প্রক্রিয়া বলতে নদীকে বোঝানো হয়। তো এই নদীটার ঢালটা কিন্তু ঠিক স্মুথ রেগুলার ঢাল হবে। পর্যায়িত ঢাল মানে কি, যে ঢাল বিশেষ করে কোনো ক্ষয় কার্য শুরু হলে ক্ষয়জাত পদার্থগুলো যতটা ক্ষয় করবে অতটাই পদার্থ সবশেষ মানে শেষের পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারবে। কথাটা মানে হলো কি, যে ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভারসাম্য আসবে। যেটা পর্যায়ন সম্পর্কে তোমরা মাধ্যমিকে পড়াশোনা করেছো, সেই জিনিসটাই কিন্তু পর্যায়ন। যখন ক্ষয় বহন আর সঞ্চয়ের মাধ্যমে কোনো একটা ঢালের সাম্য অবস্থা ফিরে আসবে, তখন এটাকে বলবে পর্যায়িত ঢাল। আর পর্যায়িত ঢালে এই রেগুলার ঢাল হয় বা নিয়মিত ঢাল হয়। আর এই নিয়মিত বা রেগুলার ঢালে যে নদীটা সৃষ্টি হয় যাকে বলা হয় পর্যায়িত নদী বা গ্রেডেড রিভার। এখানে পর্যায়িত ঢালের উপর পর্যায়িত নদী সৃষ্টি হতে পারে, পর্যায়িত ভূমিরূপ সৃষ্টি হয়। এখানে পর্যায়িত ঢাল পর্যায়িত ভূমিরূপও বলবে। যে পর্যায়িত ভূমিরূপ কোন পর্যায়ে দেখা যায়, পরিণত পর্যায়ে দেখা যায়, এইরকম করে। তারপরে আসি এরপরে বার্ধক্য পর্যায়। যে বার্ধক্য পর্যায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আর ভূমিরূপগুলো কি? বার্ধক্য পর্যায়ে এসে কি হবে, ধীরে ধীরে ভূমিরূপের সমুদ্র তলের কাছাকাছি আসবে, যে সেখানে উপনদীর সংখ্যা কিন্তু হ্রাস পেয়ে যাবে। প্রথমে উপনদীর সংখ্যা কমে যাবে, কম থাকবে, উপনদীর সংখ্যা খুবই কমে যাবে। কারণ ভূমিরূপটা যখন সমুদ্রের কাছাকাছি সমুদ্রের তলের কাছাকাছি আসবে, উপনদীগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। দিয়ে প্রথমে তখন মূল নদীটা উপত্যকাটা হবে প্রশস্ত উপত্যকা। মূল নদীর যে উপত্যকাটা থাকবে বা গর্তটা, সেটা কিন্তু প্রশস্ত হবে, চওড়া নদী উপত্যকা হবে, যার দিয়ে নদীর গতিবেগ কিন্তু খুবই কমে যাবে। নদীর পদার্থগুলোকে আর বয়ে নিয়ে যেতে পারবে না। মানে অ্যাকচুয়ালি নদী বৃদ্ধ হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে, ওল্ড স্টেজে চলে এসছে। এই জন্য বলছে বার্ধক্য পর্যায়। এই পর্যায়ে নদী কি হবে, প্লাবনভূমি থাকবে। প্লাবনভূমি পরিণত পর্যায়ে থাকে, প্লাবনভূমি আবার বার্ধক্য পর্যায়েও থাকে। প্লাবনভূমি তোমরা দেখবে যে নদীর মোহনা অঞ্চলে বদ্বীপ সৃষ্টি হয়, এখানে বদ্বীপ সৃষ্টি হতে পারে। হয়তো যদি ভারী প্রশ্ন দেই যে বদ্বীপ কোন পর্যায়ে কোন ক্ষয়চক্রের কোন পর্যায়ে সৃষ্টি হয়, বার্ধক্য পর্যায়ে। প্লাবনভূমি থাকতে পারে। তোমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ পড়েছ, এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ থাকতে পারে। এই পর্যায়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ থাকতে পারে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি, এরকম করে হয়তো পরীক্ষাতে একমাত্র আসতেই পারে যে নদীর বাঁকগুলো যখন দুটো নদীর বাঁক এইভাবে নদী যখন বেশি বাঁক নিয়ে প্রবাহিত হয়, এই দুটো বাঁক যখন দুটো বাঁকের পরস্পরের কাছে আসে, নদী তার প্রবাহপথটাকে সোজা করে নেয়, যে এইখানে একটি ঘোড়ার খুরের মতো হ্রদ সৃষ্টি হয়ে যায়। এই হ্রদগুলোকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, প্লাবনভূমি দেখা যায়, প্রশস্ত নদী উপত্যকা দেখা যায়, উপনদীর সংখ্যা কিন্তু কমে যায়। এখানকার ভূমিরূপের ঢালটি হয়ে যায় উত্তল ঢাল। ভূমিরূপের ঢাল তখন উত্তল ঢাল বিশিষ্ট হয়ে যায়। ভূমিরূপের ঢালটি হয় উত্তল পর্যায়ে।
উত্তল মানে কি, ধীরে ধীরে ভূমিরূপ ঢালটা কিন্তু এইরকম পর্যায়ে চলে যাবে, আর এখানে থাকবে সমুদ্র। এইরকম ঢাল বিশিষ্ট একটি ভূমিরূপ সৃষ্টি করবে। আমরা জানি যে এটা হচ্ছে উত্তল, আর এটাকে বলা হয় অবতল। উত্তল ঢাল সৃষ্টি করবে এবং সবশেষে পেনিপ্লেন নামে একটি ভূমিরূপ সৃষ্টি করবে। পেনিপ্লেন, পেনিপ্লেন সৃষ্টি করবে। এই পেনিপ্লেনটা কি, সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে যখন যাবে সমভূমি অঞ্চল দিয়ে, তখন দেখবে যে চারিদিকে ভূমিরূপটা কিন্তু সমতল হয়ে গেছে। এই পেনিপ্লেন মানে কি, ভূমিরূপের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে একদম শেষ অংশে সমুদ্রতলের কাছাকাছি যে ভূমিরূপটি অবস্থান করবে, এই ভূমিরূপটাকে বলা হয় পেনিপ্লেন। আবার বলছি, ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমুদ্রতলের কাছাকাছি যে বৈচিত্র্যহীন ভূমিরূপটি অবস্থান করবে, সেই ভূমিরূপটাকে বলা হয় পেনিপ্লেন বা সমপ্রায়ী ভূমি। এটাকে বাংলাতে বলবে সমপ্রায়ী ভূমি। সমপ্রায়ী ভূমি। এই সমপ্রায়ী ভূমির উপর এইটা এখান থেকে এইটুকু অংশকে বলা হয় কিন্তু সমপ্রায়ী ভূমি। এখান থেকে এইটুকু অংশকে বলা হয় সমপ্রায়ী ভূমি। আর এই সমপ্রায়ী ভূমির মাঝ বরাবর ছোট ছোট কিছু কিন্তু টিলা দেখা যেতে পারে। ছোট ছোট টিলা, এইগুলো ছোট ছোটগুলো, এই ছোট ছোট টিলাগুলোকে বলা হয় মোনাডনক। মোনাডনক। এই মোনাডনক আর পেনিপ্লেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর ইয়োর ফাইনাল এক্সাম। পেনিপ্লেন কি, মোনাডনক কি? পেনিপ্লেন কে ধারণা দিয়েছেন? ডব্লিউ.এম. ডেভিস। পেনিপ্লেনটা কোথায় দেখা যায়? সমুদ্রতলের কাছাকাছি। কোন পর্যায়ে? ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে। ভূমিটা কেমন? বৈচিত্র্যহীন। তার মাঝে মাঝে কেবল ছোটখাটো শক্ত শিলা দ্বারা গঠিত টিলা দেখতে পাওয়া যাবে, যেগুলোকে বলবে মোনাডনক। তাহলে মোনাডনকের ধারণা কে দিয়েছিলেন? ডব্লিউ.এম. ডেভিস। পেনিপ্লেনের ধারণা কে দিয়েছেন? ডব্লিউ.এম. ডেভিস। আবার বলছি, পেনিপ্লেন কি? স্বাভাবিক ক্ষয়চক্রে বা নদীর ক্ষয়চক্রে, স্বাভাবিক ক্ষয়চক্রে বা নদীর ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে যে বৈচিত্র্যহীন ভূমি গঠিত হয়, সেই ভূমিটাকে বলা হয় পেনিপ্লেন। এই পেনিপ্লেনের মাঝে মাঝে ছোটখাটো টিলা দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় মোনাডনক। আর এই পেনিপ্লেনের ধারণা দিয়েছেন ডব্লিউ.এম. ডেভিস। এইটুকু বলতে হবে পেনিপ্লেন যদি পরীক্ষাতে আসে। যদি আসে মোনাডনক কাকে বলে, তাহলে ওই স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে বা নদীর ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমুদ্রতলের কাছাকাছি যে পেনিপ্লেন অবস্থান করে, এই পেনিপ্লেনের মাঝে মাঝে শক্ত শিলা দ্বারা গঠিত যে অবশিষ্ট পাহাড়গুলি অবস্থান, ক্ষুদ্রাকৃতির পাহাড়গুলি অবস্থান করে, এই ক্ষুদ্রাকৃতি বা ছোট আকৃতির পাহাড়গুলিকে ডব্লিউ.এম. ডেভিস মোনাডনক আখ্যা দিয়েছেন, বা এগুলোকে বলা হয় মোনাডনক। এই মোনাডনক সম্পর্কে ধারণা দিয়েছেন ডব্লিউ.এম. ডেভিস। এইরকম করে অ্যান্সার করতে হবে। যাই হোক, আজকের মতোই এ পর্যন্তই।